রাতে দেখা যায় একটা সুইমিং পুল এরিয়াতে এমএলএ অন্য নেতাদের সাথে বসে আছে। এখানে কিছু পয়সাওয়ালা নেতা মেয়ে আর মদের পেছনে টাকা ওড়ায়। দেখা যায় এমএলএ বেনির অ্যাসিস্ট্যান্ট এসে তাকে ডাক দেয়। বেনি এসে জিজ্ঞেস করে কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট জানায় তামিলনাড়ু পুলিশ থেকে কল এসেছিল, মুথু মারা গেছে এটা জানাতে বলেছে, আর আপনার সাথে কথা বলতে চায়। মুথুর কথা শুনে বেনি অতীতে হারিয়ে যায়। 2004 সালে জঙ্গলে সেই হাতি পাগলামি শুরু করে আর মানুষকে আক্রমণ করতে আসে। এমএলএ বন বিভাগ থেকে লোক নিয়ে হাতিটি পাগল হয়ে গেছে ভেবে মারতে আসে। আর সেখানেই মধ্যু অনেক সুন্দর করে গণেশকে বশ করে তার পিঠে উঠে জঙ্গলে হেঁটে যেতে থাকে। সবাই তো একেবারে হতবাক। সিন আবার প্রেজেন্টে চলে আসে আর কালাইয়ের বাড়ি দেখানো হয়। তার স্ত্রী ললিতা সবজি কিনে বাড়ি ঢোকে। বাড়িতে গরু ছাগল দেখাশোনা করতে আরেক মহিলা আসে। সে যখন গরু ছাগলের খাবার রেডি করছিল তখন ললিতাকে গোবর পরিষ্কার করতে বলে। রাসাম্মা গোসলে গেছে আর এভাবে গোবর পড়ে থাকলে কেউ পিছলে পড়ে যেতে পারে। ললিতা মুখে কিছু বলে না, কিন্তু সে তো জানেই না কিভাবে গোবর পরিষ্কার করতে হয়। কয়েকবার চেষ্টা করে সে দুষ্টু বুদ্ধি করে ঘরে চলে আসে। তার চিন্তা তার শাশুড়ি এসে তার উপর পিছলে পড়ুক। ললিতা উকি মেরে জানালা দিয়ে দেখে রাসাম্মা দুইবার রাউন্ড দেয় কিন্তু পিছলে পড়ে না। ললিতা বিরক্ত হয়ে যেই সরে যায় তখনই পিছলে পড়ে পা ভেঙে নেয়। আর সে তো চিৎকার শুরু করে। এদিকে কালাই তো সকাল সকাল সেতুর কাছে আসে বাকি গল্প শুনতে। সেতু বলে দিনগুলো মনে পড়লেই মনে হয় কত সুন্দর ছিল। মন ভরে ওঠে। আবার কষ্ট হয় যে দিনগুলো আর কখনো ফিরে আসবে না। এবার আবার 2013 এর ঘটনায় চলে যায়। এখানে মুত্তু সব গ্রুপ মেম্বার নিয়ে ঘুরতে বের হয়। পিকনিক টাইপের আর কি। তারা ফুটবল খেলে, নদীতে নেমে গোসল করে, জঙ্গলে বসে খাওয়া দাওয়া গানের আসর করে। এরপর আবার ফিরে আসে। সিতু তার মায়ের কাছে ড্রেস সেলাই করতে এসেছিল। সাথে মিনাও আসে আর মুত্তু তো আসবেই। মুত্তু সেখানে এক আইসক্রিম বিক্রেতার সাথে তাদের গ্রামের বড় গুন্ডার পরিচয় জানতে চায়। কিন্তু বৃদ্ধ লোক তার বাবার নাম মনে করতে পারলেও ছেলের নাম মনে করতে পারে না। মুত্তু সেখানে বাচ্চাদের ফ্রি আইসক্রিম দেওয়ার জন্য তাকে টাকাও দেয়। মিনা দূর থেকে এসব দেখে। মিনা যখন সিত্তুর মায়ের কাছে বসেছিল তখন আইসক্রিম বিক্রেতা সিত্তুর মায়ের কাছে সেই গুন্ডার পরিচয় জানতে চায়। সিত্তুর মা নাম বলে দেয়, জিজ্ঞেস করে তাকে দিয়ে কি হবে এখন। আইসক্রিম বিক্রেতাও বলে দেয় যে মুথু জানতে চেয়েছে। মিনা একটু অবাক হয়। পরে গাড়িতে মিনা বেশ গোমরা মুখে ছিল। এভাবেই সে মুথুকে সেই গুন্ডার নাম বলে। মুথু প্রথমে বুঝতে পারে না, তাই বলে তোমার আত্মীয় নাকি। মিনা বলে গুন্ডা বদমাস আমার আত্মীয় কেন হবে। মিনা আরো বলে তুমিই তো জিজ্ঞেস করেছিলে। কেন জিজ্ঞেস করেছিলে তাহলে। মুথু চুপ করে থাকে। এবার বলে আমি আগেই বলেছি আমার ব্যাপারে নাক না গলাতে, প্রশ্ন না করতে। সেতু দুজনের মধ্যে কাবাবে হাড্ডির মতো হয়ে যায়। পরের দিন মুথু বাইরে থেকে এসে দেখে মিনা নেই। সে সিতুকে জিজ্ঞেস করে মিনা কোথায়। সিতু চুপ থাকে। অনেক রিকোয়েস্ট ঝাড়ি দেওয়ার পর সিতু বলে সে বাড়ি গেছে, তার মা অসুস্থ। মুথু বলে আমাকে বললেই পারতো। সিতু বলে আমিও বলেছিলাম কিন্তু সে শোনেনি। মিনা এইমাত্র বেরিয়েছে শুনে মুথু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পথে যেতেই কিছুদূর পর মিনাকে পেয়ে যায়। মুথু মিনাকে রাগ ভুলে গাড়িতে উঠে আসতে বলে। যেতে যেতে তারা কথা বলবে। ভালো না লাগলে মিনা নেমে যেতে পারে। মিনা গাড়িতে উঠে বসে। মুথু যেতে যেতে বলে এখন রাগ করো না, সময় এলে সব বলবো আমি। তারা মিনার মায়ের কাছে যায়। মা খুবই অসুস্থ। মিনা তাকে বর্তমান অবস্থা জিজ্ঞেস করে আর ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়, কিন্তু সে রাজি না। মুথু ঘুরে ঘুরে সব দেখে। মুথুর চোখে পড়ে স্টোর রুমে পড়ে থাকা মিউজিক ইনস্ট্রুমেন্টের দিকে। মিনার মা এরপর তাদের গান শোনায়। সে অনেক ভালো গান গেয়েছে। অনেক মন্দিরে সে গান গেয়েছে। গানের প্রতিভাতেই সে জীবিকা নির্বাহ করত। আর আশেপাশে সব জমি দেখিয়ে বলে এগুলো তাদের ছিল, কিন্তু কিছু অসাধু লোক জোর করে জমি এক এক করে নিয়ে নিয়েছে। ছোট বাচ্চা নিয়ে সে লড়াই করেছে কিন্তু কিছু ধরে রাখতে পারেনি। মিনা বলে একটা মানুষ এসেছে আর তার সাথে দুঃখের কথা না বললেই কি নয়। বলতে বলে সমস্যা নেই। আর সে মিনার মায়ের গলার প্রশংসাও করে। পরে ফেরার সময় মুথু জিজ্ঞেস করে সে এখনো বিয়ে করছে না কেন। মিনা বলে আমি ড্যান্সার। এই জেনে কে বিয়ে করবে। আর করলেও সে সন্দেহ নিয়ে থাকবে, এত রাতে বাড়ির বাইরে থাকা নিয়ে। মুথু বলে তাহলে এইসব পছন্দ করে তাকেই বিয়ে করবে। মিনা জিজ্ঞেস করে সে নাচ পছন্দ করে কিনা। মুথু হ্যাঁ বলে। তখন মিনা বলে ভালো করে শেভ করে এসো, আমি বিয়েতে রাজি। মুথু ব্যাপারটা হালকা নেয়। রাতে মিনা উঠে মুথুর সাথে দেখা করতে আসে। তাকে নিয়ে রাতের শহরটা ঘুরতে বের হয়। চা খেতে খেতে জিজ্ঞেস করে সময় হলে বলবে এমনটা না, এখনই সব বলতে হবে। মুথু মিনার ব্যাপারে জিজ্ঞেস করে। মিনা সত্যি সত্যি সব ডিটেলস বলে। কিন্তু মুথু বলে আমি নিজেই ভালো করে জানি না। প্রতিদিন নিজের পরিচয় বাড়ে, তো কিভাবে বলবো আমি কে। মিনা হাল ছেড়েই দেয় জিজ্ঞেস করার।
রাতে সিদ্ধু ঘুম ভেঙে মিনাকে না পেয়ে পরে জানালা দিয়ে বাইরে দুজনকে গল্প করতে দেখে। তার মনে হয় মিনা শুধু টাইম পাস করছিল, তবে আস্তে আস্তে সেটা প্রেমের দিকে চলে যাচ্ছিল। সেতু জিজ্ঞেস করে, তুমি এসব কি করছো? টিমের ম্যানেজার ও অন্যরা দেখছে। মিনা বলে, দেখতে দে। আমি চিৎকার করে বলতে পারি আমি মধ্যকে ভালোবাসি। এরপর সিতু এখানে থাকা বাদ দেয়। মীরার পাগলামি দিন দিন বাড়তেই থাকে। সিন প্রেজেন্টে আসলে সেতু বলে এরপর একদিন এক প্রোগ্রামে গিয়ে ডাবল মার্ডার কেসের জন্য অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। এটা হলো সেই ঘটনা যেবার দুই গ্রামের মধ্যে গ্যাঞ্জাম হয়ে মারামারি শুরু হয়েছিল। এরপর থেকে মুথু দল ছেড়ে দিয়েছিল। কালাইয়ের কল আসে আর তার মায়ের কথা জানানো হয়। সে তো অস্থির হয়ে যায় ঘটনা শুনে। এদিকে মাদু খাবার এনে বলে আজ কোথাও মদ পাওয়া যাবে না, ড্রাই ডে পালন হচ্ছে। সিদ্ধার্থ বলে এমনিতেই জেসি আসছে না, বেনির সাথে যোগাযোগ সম্ভব হচ্ছে না, তার মধ্যে আবার মদও নাকি নেই। সিদ্ধার্থ বলে এখান থেকে রওনা দিলে 2 ঘন্টার মধ্যে এমএলএ যেখানে আছে পৌঁছে যাবে। সকাল সকাল ফ্রেশ মুডে তদন্ত শুরু করতে হবে। কালাই গ্রাম্য ডাক্তারখানায় আসে, যেখানে কিলিয়ে গুতিয়ে টেনে ভেঙে হাড় চিকিৎসা করা হয়। আর রোগীদের চিকিৎসা তো দূর দূরান্ত থেকে শোনা যায়। কালাই এসে মাকে দেখে ব্যান্ডেজ করা হচ্ছে আর সে চিৎকার করছে। পাশেই ললিতা মিট মিট করে হাসছে আর ভিডিও করছে। কালাই বুঝে যায় এর পেছনে তার বউয়ের হাত নিশ্চিত আছে। ললিতা কালাইকে দেখে ফোন লুকিয়ে ফেলে। সিদ্ধার্থ আর মাদু তো এদিকে রাঘব নামের এক মাতালকে জোগাড় করে যে মদ তৈরি করে। কোথাও মদ না পেলেও আজ তার কাছে মদ পাওয়া যাবেই। সিদ্ধার্থ তাকে ধন্যবাদ জানায়। রাঘব জিজ্ঞেস করে তারা এখানে কি করছে। সিদ্ধার্থ সেই ছবি দেখায় আর জিজ্ঞেস করে চেনে কিনা। রাঘব বলে, কি জানতে চাও? আমি কিছু বলতে পারবো না। সিদ্ধার্থ বলে, আরে আমরা একে খুঁজছি না, এর খুনিকে খুঁজছি। কিন্তু রাঘব বলে কাট্টানকে কেউ মারতে পারে না, অসম্ভব কাজ। মানে আমরা দেখছি এই লোককে আসলে অনেক মানুষ চেনে। যাই হোক, এবার 2005 সালের সিন দেখানো হয়। এখানে বেনির কাছে অপোজিট টিমের ভার্গিস নামের একজন দেখা করতে আসে। বেনি বলে পার্টি অফিসে দেখা হবে, কিন্তু তারা জোর করে এখানেই দেখা করবে। গাড়িতে বসে আছে। বেনি সেই লোকের সাথে যায়। এখানে আমরা রাঘবকে বেনির হয়ে জঙ্গলে কাজ করতে দেখি। বেনিকে অপোজিশন টিম কিডন্যাপ করে ফেলে, যাতে সে নমিনেশন পেপার জমা দিয়ে নির্বাচনে দাঁড়াতে না পারে। তখনই গাড়ির সামনে হাতি নিয়ে মুথু দাঁড়ায়। গাড়ির উপরে আক্রমণ করে। মুথু তাদের একজনকে মেরে আতঙ্ক ছড়িয়ে দেয় তার ক্ষমতা নিয়ে। এমনিতেই বেনিকে ছেড়ে দেয় তারা। এরপর বেনি পঞ্চায়েত প্রধান হয়, পরবর্তীতে এমএলএ। এরপর সে মন্ত্রী হবে বলে রাঘব আশা করে। মুথু অনেক ভালো মানুষ ছিল এটাও বলে। পরে মাল খেয়ে টাল হয়ে সিদ্ধার্থ এমনভাবে পড়েছিল যেন মরেই গেছে। পরে মাদু তাকে উঠে ফ্রেশ হয়ে তদন্তে বের হতে হবে বলে। সিদ্ধার্থ বলে, কি জিনিস ছিল বাবা, এক ঘুমে এত দেরি হয়ে গেছে। আবারও সে আরেকটু খেতে চায়, কিন্তু মাদু তখন রাগ করে আর বলে এখন কাজে মন দিতে হবে। সিদ্ধার্থ আর মাদু আসে লিটল ফ্লাওয়ার কলেজের জেসির সাথে দেখা করতে। সে খুব কড়া ম্যাম। সিদ্ধার্থ আর মাদুকে মিটিং রুমে নিয়ে যায়। সব শুনে বলে এরকমই হবার কথা ছিল মনে হয়। সে কখনো সেভাবে শান্তি পায়নি, মরে গিয়ে পেয়েছে। সিদ্ধার্থ জিজ্ঞেস করে সে প্রথম মধ্যর সাথে কখন দেখা করে। জেসি বলতে শুরু করে আর আমরা ফ্ল্যাশব্যাক দেখি। মূলত 2004 সালে জেসির স্টুডেন্ট সিন্ধু এতিমখানায় ইন্টার্নশিপ করতে আসে। জেসি এখানে আসতে বলে। প্রথম দিন বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে গিয়ে মথুর রুমে বল ফেলে। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। পরে মথু রুম থেকে বল নিয়ে যেতে বলে যদি সাহস থাকে। যেহেতু মথু ম্যানেজার, তাই তার কাছেই কাগজপত্র জমা দিতে হবে সিন্ধুকে। কাগজপত্র জমা নিয়ে মুথু বলে কাল থেকে চলে এসো, নতুন কম্পিউটারে সব তথ্য ইনপুট করে দেবে এতিমখানার। সিন্ধু বলে আমি এই সাধারণ ডাটা এন্ট্রি করতে আসিনি, আমার সোশ্যাল ওয়ার্কের ওপর ইন্টার্নশিপ। মানুষের সাথে কথা বলে তাদের সম্পর্কে জানতে হবে। এর মধ্যে এক বাচ্চা এসে বলে কুট্টু কাল থেকে কিছু খায়নি। মুথু এবার সিন্ধুকে বলে মানুষের সাথে কথা বলা, তাই না? যাও এবার এই বাচ্চাকে খাওয়ানোর ব্যবস্থা করো। সিন্ধু তাই করতে যায়। মুথু বলে দেয় বাচ্চার পরিবারের সবাই আগুনে পুড়ে মারা গিয়েছিল। সিন্ধু এবার কুট্টুর কাছে দেয় আর তাকে বুঝিয়ে খাবার খাওয়ানোর ব্যবস্থা করে। মুথু বেশ ইমপ্রেস হয় তার কাজে। এভাবে সিন্ধু বাচ্চাদের ক্লাস করাতে শুরু করে। একদিন মুথু জানালা দিয়ে উকি দিচ্ছিল দেখে সিন্ধু ভাবে সে মনে হয় নজরদারি করছে। কিন্তু মুথু বলে আমি সেভাবে স্কুলে যেতে পারিনি, তাই শিখছিলাম। ডিস্টার্ব করার জন্য সরি। এই বলে সে চলে যায়। কিন্তু সিন্ধু নিজের ভুল বুঝতে পেরে বাচ্চাদের দিয়ে আবার মুথুকে ক্লাসে আনায় আর সেও ক্লাস করে। এভাবে মোটামুটি ভালোই মিলেমিশে থাকে মুথু। একদিন মুথু জেসির সাথে টাকা পয়সা কোথায় কি লাগবে সেই হিসাব করে টাকা নিচ্ছিল। তখন সে সিন্ধুর ব্যাপারে কথা তোলে। মুথুর কাছে সিন্ধুকে আজব লাগে, কিন্তু জেসি ভাবে মুথু হয়তো পছন্দ করে বলে আলাদা মনে করে সিন্ধুকে। এখানে সিন্ধুও আসে সামনে এতিমখানার একটা অনুষ্ঠানের ব্যাপারে কথা বলতে। এখানে সিন্ধু তো মুথুর সাথে বেশ হেসে কথা বলে। জেসি তো ইশারায় বেশ ভালো টিজ করে। এরপর অনুষ্ঠান আসে।
তারা একসাথে কাজ করে, রান্নাবান্না করে, বাচ্চাদের সাথে মিলেমিশে থাকে। পরের দিন সিন্ধু মুথুর সাথে দেখা করতে অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে চলে যায়। রাতে মুথু আসলে একটা বাচ্চা তাকে সিন্ধুর চিঠি দেয়, যাতে লেখা ছিল সে সকাল 10টায় তাদের বাড়ি চলে আসে যেন। কোনো অজুহাত নয়, আর্জেন্ট। পরের দিন সকাল হতে পাত্রপক্ষ আসবে বলে সিন্ধুকে তার মা শাড়ি গয়না পরিয়ে রেডি করে। এক প্রতিবেশী এসে জিজ্ঞেস করে ছেলে কি করে। তার মা বলে রেলওয়েতে বড় পদে চাকরি করে। কোথাও সিন্ধুকে দেখে পছন্দ হয়েছে, এরপর প্রস্তাব পাঠায়। পাত্রপক্ষ চলে আসে। সিন্ধুর মা তাদের বসতে বলে আর সিন্ধুকে চা জলখাবার আনতে বলে। মুথু এই সময় চলে আসে কথা মতো, আর তাকেও সিন্ধুর মা বসতে বলে আর পাত্রপক্ষের সাথে পরিচয় করিয়ে দেয়। কিন্তু সিন্ধু হঠাৎ করে বলে ওঠে আমি বিয়ে করব, কিন্তু ওকে নয়, মুথুকে। কি আর করার, পাত্রপক্ষ চলে যায়। যাবার আগে ছেলেটা মুথুকে অভিনন্দন দিয়ে চলে যায়। মুথু অবাক হয়, কারণ সে জানতোই না সিন্ধু তাকে পছন্দ করে। তো এভাবে মিটমাট হয় এখানে। পরবর্তীতে একদিন দুজনে লঞ্চে করে যাবার সময় মুথু জিজ্ঞেস করে আমার মধ্যে কি দেখলে যে আমাকে বিয়ে করতে চাইলে। সিন্ধু বলে জানার কিছু নেই, আর জানার ইচ্ছাও নেই। সিন্ধু বলে আমার খেয়াল রাখার জন্য তোমায় কিছু করতে হবে না, আমি জব করব। তুমি ঘরে বাচ্চা সামলাবে না হয়, আর তুমি রান্নাও ভালো পারো। আর কি চাই। মুথু অবাক হয় এত সহজ স্বীকারোক্তি শুনে। এভাবে তাদের প্রেম চলতে থাকে। এভাবে অনুষ্ঠানের দিন চলে আসে। মুথু আর সিন্ধু লুকিয়ে রোম্যান্স করতে যায়, আর তখনই এতিমখানায় আক্রমণ শুরু হয়। মুথু শত্রুদের সাথে লড়াই করে এক এক করে পরাস্ত করতে থাকে সবাইকে। সিভেত্তাম সহ অন্যরাও লড়াই করে। এক পর্যায়ে একজন একটা বোম নিয়ে ফাটাতে যায়, কিন্তু মুথু ধরেই ফেলে। ধীরে ধীরে তার হাত শক্ত করে ধরে, তাকে পরাস্ত করে বোম মাটিতে রাখে। কিন্তু অপর দিক থেকে একজন চেয়ার ছুঁড়ে বোম ব্লাস্ট করে। মুথু ছিটকে পড়ে। সিন্ধু এগিয়ে আসতে যায়, তার সামনেও বোম ব্লাস্ট হয়, আর সেও ছিটকে যায়। সিভেত্তাম তো বাকিদের শেষ করে দেয়। সিন আবার প্রেজেন্টে চলে আসে। জেসি বলে এভাবেই কাহিনী হয়। সিদ্ধার্থ জিজ্ঞেস করে এটা কেন হয়। জেসি বলে তাদের সিভেত্তামের টাকার লোভ ছিল। সিদ্ধার্থ সিভেত্তামের কথা জিজ্ঞেস করে। জেসি জানায় সিভেত্তাম ওরফে শিবেন্দ্র 2009 সালে সব বেনি ও জেসিকে লিখে দিয়ে চলে যায়। এরপর আর তার যোগাযোগ নেই। এবার বেনি কল করে জেসিকে বলে মুথুর ব্যাপারে পুলিশের কাছে মুখ না খুলতে, কিন্তু জেসি তো বেশ কথাই বলে দিল। যদিও বেনির কলের পর আর একটা কথাও বলে না সে। জানায় যে বেনি বাকি সব বলবে। আমাদের আর কথা বলার প্রয়োজন নেই। কথা বলে ভালো লাগলো। মানে এখন তার মুখ বন্ধ হয়ে গেল আর কি। এবার 2006 সালের একটা দৃশ্য দেখানো হয়, যেখানে মুথু এক ড্রাগ পাচারকারী গাড়ির ড্রাইভারের সাথে এই ড্রাগ পাচার আর শিবেন্দ্রর সাথে দেখা হওয়ার বিষয়ে জানতে পারে। তবে সেই ড্রাইভার এখন আর গাঁজা আফিম পাচার করে না, ভালো পথে ইনকাম করে। সিন আবার প্রেজেন্টে চলে আসে। কালাই বাড়ি এসে মায়ের আর্তনাদ শুনতে পায়। তার মা চিৎকার করে বলছে আমি পায়ে ব্যথায় মরে যাচ্ছি, কেউ দেখার নাই আমাকে। আমার বৌমা সেবা না করে ভিডিও ফেসবুকে ছাড়ে লাইকের জন্য। এ কেমন বৌমা। কালাই সোজা ললিতার কাছে যায়, জিজ্ঞেস করে সে কেন ভিডিও আপলোড দিয়েছে। ললিতা বলে ভুলে দিয়ে ফেলেছে, কিন্তু দেখো অনেক ভিউ আসছে। কালাই তাকে এসব বিব্রত কাজ করতে নিষেধ করে ঝাড়ি দিয়ে চলে যায়। পরের সিনে দেখা যায় কালাই পুলিশ স্টেশনে ছিল, ঘুমিয়েই ছিল বলা যায়। এক সুন্দর শার্ট টাই পরা বোকাশোকা ছেলে এসে তাকে খুঁজে বের করে টেনে তোলে, আর বলে আমি এই লোককে চিনি, আমার পুরস্কার কোথায়। কালাই জিজ্ঞেস করে কিভাবে চেনে, সে কি করে। ছেলেটা মুম্বাইয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে। তবে সে মুথুকে পাগলা গারদে দেখেছে, সেখানে সেও ছিল। কালাই তো ঘাবড়ে যায়, এই পাগল ছাগল কোথা থেকে এসে আবার ঝামেলা করা শুরু করলো, আবার কামড়ে না দেয়। মুথু তাকে কিছু টাকা দেয়। সিন চলে যায় 2014 সালে। সেখানে একটা পাগলা গারদে আমরা মুথুকে দেখি। একা একা বসেছিল সে, নিজের মনে মাটিতে আঁকিবুকি করছিল। তখন একটা পাগল এসে তাকে বিরক্ত করে। এবার দুজনের মধ্যে দাবড়াদাবড়ি খেলা শুরু হয়। দুজন দুজনের দিকে দৌড়ে যায় আবার পালিয়ে যায়। পাগলের খেলা আর কি। রাতে কালাই বাড়ি আসলে তার মা কিছু বলতে যায়, কিন্তু সে বলে এসেছি ড্রেস চেঞ্জ করে নেই। তার আগেই শুরু করে দিলে। কালাই ঘরে গিয়ে দেখে ললিতা ঘরে নেই। অনেক ডাকাডাকি করে কিন্তু পায় না। বাইরে এসে মাকে জিজ্ঞেস করে ললিতা কোথায়। মা বলে এখন তো ঠিকই কাপড় না বদলে চলে আসলি, তোর বউ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। কালাই জিজ্ঞেস করে কি বলেছিলে। মা বলে কিছুই বলিনি, আর আমার ভাঙা পা কি বা বলবো। কালাই বিরক্ত হয়ে বেরিয়ে যায়। পরের দিন বেনির এক অ্যাসিস্ট্যান্ট এসে বলে তার উচিত তামিলনাড়ু পুলিশ থেকে আসা অফিসারের সাথে কথা বলা। তারা মুথুর ব্যাপারে জিজ্ঞেস করলে করুক, আপনার যেটা সুবিধা উত্তর দেবেন, বাকি এড়িয়ে যাবেন। এবার সিদ্ধার্থ আর মাধু আসে। সিদ্ধার্থ বলে আপনার অনেক ব্যস্ততা, তাই আমি সরাসরি টপিকে চলে যাই। মুথু আর শিবেন্দ্রের সম্পর্ক কি, এতিমখানায় বোমা হামলা কেন হলো,
কে বা কারা এই কাজ করতে পারে, ধারণা আছে কি? বেনি বলে, মুথু মুম্বাইয়ের শিবেন্দ্রের ডান হাত ছিল। সিদ্ধার্থ বলে, তাহলে শিবেন্দ্রের কোনো শত্রু ছিল যে এই কাজ করতে পারে? আর শিবেন্দ্র করতই বা কি? বেনি বলে, তার ফ্যামিলি বিজনেস ছিল, সোনা এবং অন্যান্য জিনিসের। বেনির একটা রিসোর্ট ছিল, সেখানে এসে শিবেন্দ্র মাঝে মাঝে থাকতো। এর বাইরে সম্পর্ক ছিল না। সিদ্ধার্থ এবার বোমা হামলার ব্যাপারে জিজ্ঞেস করে। বেনি বলে, জনি নামের একজন লোক ছিল শিবেন্দ্রের বিজনেস পার্টনার। পরে অবশ্য ছাড়াছাড়ি হয়ে যায়। ঘটনা চলে যায় 2005 সালে। জনি শিবেন্দ্রের সাথে দেখা করতে আসে। বেনি মুথুকে শিবেন্দ্রের কাছে নিয়ে আসে। বেনি আর মুথু এসে দেখে শিবেন্দ্র এবং জনি ঝগড়া করছে। জনি ভাগের টাকা চায়, 10 কোটি টাকা। এমনকি 10 গুণ টাকা বেশি ফেরত দেবে বলে, কিন্তু শিবেন্দ্র এই টাকার জন্য তার সাথে ডিল করবে না। জনির তো ড্রাগস পাচারের বিজনেস, এগুলো ইলিগাল। তাই জনিকে শিবেন্দ্র চলে যেতে বলে। শিবেন্দ্র হুমকি দেয় তার গোপন খবর ফাঁস করে দিবে। শিবেন্দ্র বলে, যা কর, লাগলে মাইক নিয়ে ঘোষণা কর। তোর জন্য আমার অকারণে 4 বছর জেল খাটতে হয়েছে, 1 বছর পাকিস্তানের জেলেও থাকতে হয়েছে। জনিও কম যায় না, সেও হুমকি দেয় শিবেন্দ্রের পুরনো ফ্রেন্ড পার্টনার নিয়ে, কিন্তু শিবেন্দ্র তাকে উল্টো ধমকি দিয়ে বেরিয়ে যেতে বলে। সেদিনের মতো জনি চলে যায়। জনি চলে গেলে শিবেন্দ্র এবার মথু আর বেনিকে খুলে বলে জনের জন্য কি কি ভোগান্তি হয়েছে। হিরোইন আফিমের বিজনেস সে করে, কিন্তু পুলিশ আমাকে টার্গেট করে, আমাকে জেলে নেয়। জনের জন্য আমি সব হারিয়েছি। এখন আমার তোমরা এবং এতিমখানার বাচ্চারা ছাড়া আর কেউই নেই। সিন আবার প্রেজেন্টে চলে আসে। বেনি বলে, শিবেন্দ্র পুলিশ কেস করতে যায়, কিন্তু জনির পেছনে পাওয়ারফুল লোক ছিল, পুলিশ অভিযোগ নেয় না। আর এরপরেই জনি এতিমখানার বোমা হামলা আর আক্রমণ চালায়। আমরা সেই দৃশ্য দেখি যেখানে আহত বাচ্চারা আর মুথু হসপিটালে ভর্তি ছিল। মুথুর আঘাত গুরুতর, কিন্তু সে বেঁচে আছে। জ্ঞান ফিরতেই সে সিন্ধুর কথা জিজ্ঞেস করে, কিন্তু জেসি কোনো উত্তর দিতে পারে না, কান্না করে। শিবেন্দ্র এসে বলে, সিন্ধুকে বাঁচাতে পারিনি আমরা। মুথু ভেঙে পড়ে। হাসপাতাল থেকে ছাড়া তো পায়, কিন্তু সবসময় মন মরা হয়ে এক কোণে পড়ে থাকতো। শিবেন্দ্র তাকে নিজের ছেলের মতো দেখাশোনা করেছিল। শিবেন্দ্র মুথুর কাছে আসে, বলে জনিদের 14 বছরের জেল হয়েছে, কিন্তু মুথু কিছু বলে না। শিবেন্দ্র তাকে সান্ত্বনা দেয়, যত কিছুই হোক সিন্ধুকে ফিরিয়ে আনা যাবে না, কিন্তু তার জন্য এভাবে জীবন থামিয়ে রাখাও যাবে না। জীবনে এগিয়ে যেতে হবে। তখন কুট্টু আসে আর মুথুকে খাবার খেতে বলে। মুথু ইমোশনাল হয়ে যায়। তাকে এদের জন্য হলেও বেঁচে থাকতে হবে। কিছুদিন পরে মুথু শোক থেকে কিছুটা বেরিয়ে আসে। শিবেন্দ্র তাকে নিয়ে পাহাড়ের উপরে নিয়ে আসে। অনেক মোটিভেশনাল কথা বলে। এই পৃথিবীতে সবই টেম্পোরারি, আর আমরা কয়দিনের মেহমান। সবাই এখানে যে যার রোল প্লে করে। সিন্ধু তার রোল শেষ করে চলে গেছে, আমরা রয়ে গেছি। মুথু বলে, আমি এভাবে কিভাবে এগিয়ে যাব আমার সঙ্গীদের ছাড়া? শিবেন্দ্র বলে, তুমি অন্যদের বাঁচার প্রেরণা দাও, এখন নিজেকেও বাঁচতে উৎসাহ দিবে। মুথু আবার নতুন করে জীবন শুরু করে। এখানে আমরা তাকে হাতি গণেশকে গোসল করাতে দেখি। সিন প্রেজেন্টে আসলে বেনি আরো বলে, জনি জেলে বসে শিবেন্দ্রকে মারার জন্য একটা গ্যাং রেডি করে। এরা জানতে পেরে শিবেন্দ্র জেলে তার সাথে দেখা করতে যায়। ঘটনা চলে যায় 2008 সালে, যেখানে শিবেন্দ্র জেলে আসে জনের সাথে দেখা করতে। আর তাকে এসব ফালতু প্ল্যান করতে নিষেধ করে, কিন্তু জনিও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলে, এই গ্যাঞ্জাম একমাত্র মৃত্যুই শেষ করতে পারে। শিবেন্দ্র বলে, আমার তোর আঙ্গুল না কেটে গলায় কেটে দেওয়া উচিত ছিল। পরে শিবেন্দ্র সেখান থেকে চলে আসে। সিদ্ধার্থ এবার জনির ব্যাপারে জিজ্ঞেস করে। বেনি বলে, সে জেল থেকে অনেক আগেই ছাড়া পেয়ে গেছে, এখন কোথায় আছে সেটা জানা নেই। মাধু বলে, জনি আবার মধ্যকে খুন করেনি তো? বেরি বলে, শিবেন্দ্রের অনেক টাকা ছিল যা সে মধ্যকে দিয়ে গিয়েছিল। মাধু বলে, এজন্য মনে হয় কাগজের মতো টাকা উড়াতো, এমনকি টাকা দিয়ে গোবরও কিনতো। সিদ্ধার্থ জিজ্ঞেস করে, এই টাকার উৎস কি ছিল? বেনি বলে, শিবেন্দ্রের বাবার জুয়েলারি ব্যবসা ছিল 90 দশকে, অনেক অর্থ উপার্জন করেছে, কিন্তু 2004-এ শিবেন্দ্র ব্যবসা বন্ধ করে দিতে চায়। সিদ্ধার্থ এবার টাকার পরিমাণ জিজ্ঞেস করে। ঘটনা 2005 সালে চলে যায়। এখানে শিবেন্দ্র এবং মথুকে সমুদ্রের একটা জাহাজে দেখতে পাই। এখানে শিবেন্দ্র বলে, জনি জেলে থাকাকালীন সে জনের অনেক জমানো টাকার সন্ধান পায়। সে চায় না এই টাকা কোনো বেআইনি হাতে যাক। আর এখন শিবেন্দ্র জেল খেটে বের হয়েছে, মানে পুরো ক্লিন ইমেজ। এখানে আমরা আরেক জাহাজ থেকে বক্স বক্স টাকার বান্ডিল নিতে দেখি, যা নদী পথে পার করে নিয়ে আসে। বেনি এবার বলে, বিজনেস ছাড়ার সময় শিবেন্দ্রের প্রায় 250 কোটি টাকা ছিল, কিন্তু সে চায়নি কেউ জানুক, তাই গোপনে নদী পথে নিয়ে আসে। সিদ্ধার্থ জিজ্ঞেস করে, মুথু এতিমখানা ছেড়ে গেল কেন? বেনি বলে, 2009 সালে শিবেন্দ্র যাবার পর মুথুও বেশি দিন এখানে থাকেনি, সে মাদুরাইতে চলে যায়।
এরপর আর খবর পাইনি। শিবেন্দ্র বলেছিল সে নিজে যোগাযোগ করার আগে কেউ তাকে পাবে না। আমরা সেই ঘটনার ফ্ল্যাশব্যাক দেখি। রাতের বেলা একটা মিটিংয়ে শিবেন্দ্র সবাইকে তার চলে যাবার নোটিশ দেয়। সবাই বেশ অবাক হয়, তবে সে বলে সে যাবার পর যেন কোনো পরিবর্তন না হয়, যেভাবে চলছিল সেভাবেই যেন চলে। সবাই সেটা মেনে নেয়। বেনি এবার সিদ্ধার্থকে বলে, আমি যা জানতাম সেটাই বললাম, এর বেশি কিছু আমি জানি না। পরে বেনি চলে যায় আর সিদ্ধার্থরা তাদের হোটেলের দিকে রওনা দেয়। সিদ্ধার্থ বলে, এরা আসলে সব ঘটনা বলছে না, এর মধ্যে কিছু ফাঁক আছে, কিন্তু কি লুকাচ্ছে এটাই বুঝতে পারছে না। এর মধ্যে লাইজু কল করে সিদ্ধার্থকে আর জানায় তামিলনাড়ু থেকে এক মহিলা এসেছে যে নাকি মুথুকে চেনে বা জানে। লাইজু কি করবে জিজ্ঞেস করে। 2009 সালের ঘটনা দেখানো হয়। এখানে জেল থেকে একজন আসামি বের হয়, তাকে সাথে নিয়ে নদীর ঘাটে যায়। একটা বড় নৌকা থেকে তার একটা বড় রাইফেল আর এক ব্যাগ টাকা পায়। টাকার সাথে একটা ছবি পায়। টার্গেট ছিল শিবেন্দ্র, মানে শিবেন্দ্রকে মারার জন্য এই টাকা দেয়া হয়। ঘটনা আবার 2014 সালে চলে যায়। একটা গুন্ডার মতো লোক মিনাদের বাড়িতে আসে আর মুথুর খোঁজ করে। মিনা তাকে যা নয় তাই বলে দিয়ে তাড়িয়ে দেয়। সে বলে, মুথু আমাকে চেনে, কিন্তু তুমি মুথুকে চেনো না। মিনার একটু সন্দেহ হয়। সে বাইরে তাকিয়ে দেখে লোকটা মুথুর সাথে কথা বলছে। হঠাৎ লোকটাকে নিয়ে গাড়ি করে বেরিয়ে যায়। মিনা অপেক্ষা করতে থাকে। এভাবে গভীর রাতে মুথু ফিরে আসে। মুথু এসে ফ্রেশ হতে থাকে। মিনা জিজ্ঞেস করে, কি হয়েছিল, কোথায় ছিলে, আর জামা কিভাবে ছিল? মুথু জবাব দেয় না। পরে বলে, পড়ে গিয়েছিলাম পা পিছলে। মিনা বলে, মিথ্যা কেন বলছো? মুথু বলে, তুমি বাধ্য করছো বলতে। আমি আগেই বলেছি আমার সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে পারবে না। মিনা বলে, সব দেখে শুনে কিভাবে চুপ থাকতে বলছো? মুথু বলে, চুপ থাকাটাই তোমার জন্য ভালো হবে। মিনা বলে, আমরা তোমাকে শুধু আমাদের বডিগার্ড বা ড্রাইভার ভাবি না। মুথু বলে, আমি কি করব? এভাবে দুজনের মনোমালিন্য হয়। মিনা ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়েছিল, কান্নাকাটি করে। মুথু বাইরে শুয়ে কিছুক্ষণ ভাবে। এবার মিনার দরজায় নক করে, কিন্তু মিনা দরজা খোলে না। আরো বলে, তুমি আমাকে ঠকিয়েছ, তোমাকে ভালোবাসাই ভুল ছিল। মুথুর কথাটা গায়ে লাগে। সে সব গুছিয়ে নিয়ে গাড়িতে যায়। চলেই যাবে, তবে যাবার আগে তার ট্রাঙ্ক থেকে কয়েক বান্ডিল টাকা নিয়ে রুমে এসে সেটা মিনার বক্সে রেখে দেয়। মিনা তখন সেখানে তাকে আটকায়, জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কিভাবে একা রেখে যেতে পারো? এখানে দুজনেই ইমোশনাল হয়ে যায়। মথু মিনাকে তার অতীত সম্পর্কে বলে। মিনাও তার অতীতকে মেনে নিয়ে একসাথে বাকি জীবন কাটাতে সিদ্ধান্ত নেয়। কিন্তু 2014 এর মেলায় সেই জোড়া খুনের ঘটনার পর মথু মিনাকে একটা চিঠি লিখে গায়েব হয়ে যায়। চিঠিতে বলে যায় মিনা যেন তাকে না খোঁজে। এসব ঘটনা মিনা এসে জেসিকে বলছিল। এরপর জেসিকে সেই টাকার ব্যাগ দেয় এতিমখানায় ডোনেট করতে। জেসি বলে এগুলো তারা নিতে পারবে না, এসব মুথুর টাকা। মিনার ভবিষ্যতের জন্য দিয়ে গেছে, তাই তার উচিত এটা দিয়ে নিজের জীবন সুন্দর করে গড়া। এতে মুথুর আত্মা শান্তি পাবে। এখানে সিদ্ধার্থ আর মাদু আসে মিনার সাথে কথা বলতে। লাইজু তাদের ভিতরের রুমে নিয়ে যায়। মিনাকে জিজ্ঞেস করে, মুথু দল ছেড়ে যাবার পর মিনাও দল ছেড়ে দেয়। মিনা ভেবেছিল মুথুর সাথে দেখা হবে, কিন্তু নিউজ পেপারে খবর দেখে বুঝতে পারে আর কখনোই দেখা হবে না। সিদ্ধার্থ জিজ্ঞেস করে পরে কোনো খোঁজ জানতো কিনা। মিনা বলে আর খবর পায়নি, তবে একটা লোক প্রায়ই খোঁজ নিতে আসতো, একটা অ্যাড্রেস দিয়েছে। মিনা সেটা সিদ্ধার্থকে দেয়, পাসপোর্ট অফিসের ঠিকানা। এদিকে কালাই সেই মেন্টাল হসপিটালে যায় মুথুর খোঁজ নিতে। আর সেখানে মুথুর ফাইলে দেখে তার গ্রামের বাড়ি তাদের পুলিশ স্টেশনের আশেপাশেই। এটা সিদ্ধার্থকে জানায়। সিদ্ধার্থ মাতাল অবস্থায় বলে, এসব না দেখে সেই জোড়া খুনের কেস চেক করতে যাও। কালাই ফোন রেখে ডাক্তারের কেবিনে যায়। মুথুর ফাইল দেখিয়ে জিজ্ঞেস করে তার কি হয়েছিল। ডক্টর বলে সিসোসিয়েটিভ অ্যামনেসিয়া, মানে মেমোরি লস। এটাকে তো কালাই ডায়রিয়াই বানিয়ে দিয়েছিল। পরে জিজ্ঞেস করে তার আসলে কি লক্ষণ ছিল। ডক্টর বলে সে একেবারে শিশু হয়ে যায়, মানে তার শৈশবের স্মৃতি ছাড়া আর কিছুই তার মনে ছিল না। একদিন সে প্রাচীর টপকে পালিয়ে যায়। হসপিটাল থেকে পুলিশে কমপ্লেন করা হয়, কিন্তু কোনো অগ্রগতি নেই। কালাই জিজ্ঞেস করে সে তাহলে পালালো কেন। ডাক্তার বলে হয়তো অতীত মনে পড়ে যায়। এসব তথ্য নিয়ে কালাই চলে যাচ্ছিল, তখনই আবার ফিরে এসে জিজ্ঞেস করে, আমার একটা সমস্যা দেখা দিচ্ছে, ঘুম হয় না ভালো, ডিপ্রেশন হয়েছে মনে হয়। ডাক্তার বলে, বউয়ের সাথে ঝগড়া কতদিনের? কালাই বলে, 2 সপ্তাহ। ডাক্তার বলে, তাকে নিয়ে আসো বাড়ি, এতেই শান্তি আসবে। কালাই পরের দিন শ্বশুর বাড়ি চলে যায় সোজা। প্রথমে শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে, পরে ললিতার রুমে যায়। দরজা বন্ধ করে ললিতার পা জড়িয়ে মাটিতে শুয়ে পড়ে আর বলে, তুমি বাড়ি ফিরে যাবে, এই কথায় রাজি না হলে আজ উঠবো না। ললিতা বলে, ঠিক আছে, সে যাবে। কিন্তু কালাই উঠে পাশে বসলে ললিতা বলে, তোমার মায়ের পা ভালো হলেই যাব। কালাই বলে, তাহলে তো অনেক দিন লাগবে। সিদ্ধার্থ আর মাধু কার্ড নিয়ে
সেবাস্টিনের কাছে চলে আসে। সেবাস্টিন মুথুর ব্যাপারে শুনে কষ্ট পায়। সেবাস্টিন তাদের তথ্য শেয়ার করতে চায়, তবে এসব তথ্য আনঅফিসিয়াল রাখতে হবে, ডায়েরিতে লিখে রাখা যাবে না। সেবাস্টিন একটা ফাইল আনতে যায়। তখন মাধু বলে, স্যার, সেবাস্টিনের সাথে কথা বললেই হবে না, বাস্টিনকেও খুঁজতে হবে। সিদ্ধার্থ বলে, আরে সেবাস্টিনই বাস্টিন, বলদ। মাধু বোকা হয়ে যায়। সেবাস্টিন এরপর 3টা পাসপোর্ট আনে। শিবেন্দ্রের 3 নামে 3টা পাসপোর্ট, একদম রিয়েল। এখানে ঘটনা 2009-এ ফিরে যায়। শিবেন্দ্র মুম্বাইয়ে গিয়েও আবার ফিরে আসে। এবার শিবেন্দ্র, মুথু, বেনি আর সেবাস্টিন একটা রিসোর্টে আসে। রিসোর্টে ঢোকার সময় মুথু কিছু একটা অনুমান করে। এদিক ওদিক জঙ্গলে কি যেন দেখে, কিন্তু কিছুই দেখতে পায় না। ভেতরে বসে শিবেন্দ্র তার প্রপার্টি উইল করে মুথুর নামে কিছু শেয়ার দেয়। সেই কাগজে সই করে সেবাস্টিন কাগজ গুছিয়ে দেয়। শিবেন্দ্র এরপর মুথুর সাথে কথা বলে তাকে সাবধানে থাকতে বলে, কারণ জনি এখন ক্ষেপে আছে। মুথু বলে, আমি আগে আক্রমণ করব নাকি? শিবেন্দ্র নিষেধ করে, শান্ত থাকতে বলে। মুথু কথা বলে ঘুরে দাঁড়াতেই একটা গুলি এসে বুকে লাগে শিবেন্দ্রের। সবাই ধরাধরি করে সরিয়ে নেয়। মুথু দ্রুত জঙ্গলে খুঁজতে চলে যায়। সে অনেক দূর পর্যন্ত তাদের ফলো করে, কিন্তু শেষমেশ বাইক চলে যায়। আর এরা ছিল সেই গুন্ডারা যারা জেল থেকে বের হয়ে নৌকায় গিয়ে টাকা আর বন্দুক নিয়েছিল। মথু তাদের ধরতে না পেরে চলে আসে। শিবেন্দ্রকে হসপিটালে নিয়ে যেতে বলে, কিন্তু শিবেন্দ্র রাজি না। আর মথুকে বলে, যা শুরু হয়েছিল এখানেই শেষ করে দিতে, আর প্রতিশোধ নিতে যেন না যায়। এখানেই শিবেন্দ্র মারা যায়, যেটা বেনি এবং জেসি লুকিয়ে গিয়েছিল। মুথু এরপর তামিলনাড়ুতে যাবার কথা বলে। বেনি জিজ্ঞেস করে সেখানে গিয়ে কি করবে। মুথু বলে, এখানে থাকলে স্মৃতি মনে পড়বে, তাই গ্রামে যাওয়াটাই ভালো। বেনি বলে, তাহলে ভাগের টাকা নিয়ে যেতে। মুথু বলে সে নিতে চায় না কিছুই। মুথু পরে গণেশের সাথে দেখা করে, তাকে আদর করে। বেনি ও সেবাস্টিন লুকিয়ে তার ভাগের টাকা তার গাড়িতে লকারে রেখে দেয়, সময় হলে পেয়ে যাবে। মুথু এরপর চলে যায়। রাতে এসব তথ্য নিয়ে সিদ্ধার্থ আর মাধু আলাপ করতে থাকে। তারা হিসাব মিলাতে থাকে, কিভাবে মুথু শিবেন্দ্রের মৃত্যুর পরে তামিলনাড়ু আসলো নিশ্চিত প্রতিশোধ নিতে, কিন্তু আবার মেমোরি লসটা কিভাবে হলো, সবকিছু গুলিয়ে যাচ্ছে। অন্যদিকে কালাই আর কনস্টেবল ডাবল মার্ডার কেসের জন্য এলাকার এক কামারের সাথে কথা বলতে আসে। সেখানে জানতে পারে সে সময় মেলায় যে দুজন খুন হয় তারা 3 ভাই, 3জনই সাংঘাতিক। বড় এবং ছোট ভাই মারা যায়, মেজ ভাই রবি বেঁচে আছে। কালাইরা রবির বাড়িতে যায়। তারা নর্মাল ড্রেসেই যায়। কনস্টেবল জিজ্ঞেস করে, ইউনিফর্ম পরে গেলে মর্যাদা বাড়বে। কালাই বলে, তারা মারাত্মক গুন্ডা, এমনিতেই কেটে রেখে দিবে, ইউনিফর্ম কিছুই না। রবির বাড়ির সামনে আসলে গেটে তাদের বডি সার্চ করে, তারপর ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ভেতরে এসেই কালাই অন্তর্মহল থেকে আর্তনাদ শুনতে পায়, মানে কাউকে তো মেরে ফেলা হচ্ছে। এরপর রবি বের হয়, রক্ত মাখা হাত ধুয়ে তাদের জিজ্ঞেস করে তারা কেন এসেছে, কি চায়। কালাই আস্তে আস্তে নিজেদের পরিচয় দেয়। আগে বলে সে ছাগল পালনকারী ব্যবসায়ী, আবার পুলিশও জব করে। রবি একটু হাসে। এরপর জিজ্ঞেস করে, এখানে কি কাজ? কালাই ছবি দেখায়, জিজ্ঞেস করে রবির 2 ভাইয়ের মার্ডার কেসের সময় মুথু সেখানে ছিল। রবি বলে সে মুথুকে চেনে না, আর সে ছিল না। থাকলে কাহিনী অন্য কিছু হতো, তবে রবি তার চাচাকে ডাক দিয়ে মুথুর ছবি দেখায়। চাচার সাথে সাথে আতঙ্কিত হয়ে বলে, এই সেই লোক যে রবির বাকি 2 ভাইকে মেরেছে। রবি তো রেগে ফুঁসে ওঠে, একেই তো খুঁজছে সে 3 বছর ধরে। সিদ্ধার্থ আর মাধু হোটেলে বসে খাবার খেতে খেতে কথা বলছে। মাধু বলে, শিবেন্দ্রের মার্ডার কেস নিয়ে কি পুলিশ কেস করা যায়? সিদ্ধার্থ বলে, সাক্ষী কে দিবে, প্রমাণ কোথায়? সেবাস্টিন সাক্ষী দেবে মনে হয়। এসব চিন্তা বাদ দাও তো। তখন সিদ্ধার্থের একটা ফোন আসে। ফোনে কথা শেষ করেই সে শকড হয়ে যায়। মাধুকে বলে, কেরালাকে বিদায় জানিয়ে তামিলনাড়ু ফিরে চলো। সেই যে মেলায় ডাবল মার্ডার কেস ছিল সেটা মুথুই করেছিল। সিদ্ধার্থ এবং মাধু তামিলনাড়ু ফিরে আসার জন্য ট্রেনে ওঠে। এদিকে কালাই আর কনস্টেবল পালরাজ আবার সেই চায়ের দোকানে যায়, যার কাছ থেকে সেই মেলায় ডাবল মার্ডার কেসের নিউজ পেয়েছিল। লোকটার নাম মেসাই। চায়ের দোকানে গিয়ে কালাই ঠিকানা নিয়ে মেসাইয়ের বাড়িতে চলে আসে। মেসাইকে বলে, ডাবল মার্ডার কেসের আসামি তো মুথু। মেসাই বলে, আপনারা তাহলে জেনে গেছেন? কালাই বলে, আপনি আমাদের বলেননি কেন? মেসাই তাদের বাড়িতে নিয়ে বসায়, চা অফার করে, বলে, আমার নাতনির বিয়ে দিয়ে দিয়েছি, এখন সব একারই করতে হয়। মেসাই চা বানাতে বসে, জিজ্ঞেস করে, এসব কার কাছ থেকে জানলো? পালরাজ বলে, রবির কাছ থেকে। মেসাই হেসে বলে, কি বললো সেই বালুচর? পালরাজ বলে, সে কি বলেছে সেটা পরে, কিন্তু আপনি কি জানেন সেটা বলুন। মেসাই বলে, জানলে তো থানায় গিয়ে বলে আসতাম। সিনেমার 2014 সালের সেই মেলায় নাচের দল নাচতে ওঠে।
মিনার নাচ মথু মুগ্ধ হয়ে দেখছিল। এখানে রবির দুই ভাই মক্কা রাসু আর থারিয়াও ছিল। এখানে প্রেজেন্টি সিন দেখানো হয়, মেসাইয়ের সাথে সেই মেলায় যে সঙ্গী ছিল সে আসলে মারা যায়নি, মেসাই মিথ্যা বলেছে। এখন এখানে সে এসে বলে মেসাই কি এমন করলো যে পুলিশ বাড়িতে চলে আসলো। কালাই বলে আপনি কি সবই মিথ্যা বলেছেন। মেসাই বলে শুধু এর ব্যাপারে বলেছি, আর কিছু না। আবার অতীতে চলে যায় ঘটনা। মুথু আলাদা দাঁড়িয়েছিল। থারিয়া এসে বলে মিনাকে 1 ঘন্টার জন্য পিছনের ঘরে পাঠাতে। মুথুর তো রাগ ওঠে, কিন্তু সে শান্ত হয়ে চেপে রাখে, শুধু বলে মাথা নাড়ে। থারিয়া চলে গেলে মেসাই এসে মুথুকে সতর্ক করে। থারিয়া অনেক সাংঘাতিক। এরা 3 ভাই ভয়ানক গুন্ডা, মানুষ মারতে দ্বিধা করে না। কত পরিবারের যে ক্ষতি হয়েছে এর জন্য। এর কাছে মেয়েদের পাঠিও না, বরবাদ করে দেবে। মেসাই এবার জিজ্ঞেস করে তাদের কাছে কখন মেয়ে পাঠাবে, কত টাকা নেবে। মথু জিজ্ঞেস করে প্রোটেকশন আছে। প্রোটেকশন ছাড়া কিভাবে করবে। যাও 10টা কিনে নিয়ে আসো। কি আর করার, দুজনে একটা সাইকেল চুরি করে প্রোটেকশন কিনে আনতে যায়। 10টার বদলে 2টো নিয়ে আসে। এসব কাহিনী শুনে কালাই মুচকি মুচকি হাসে। প্রোটেকশন আনার পর মুথু বলে 3 নম্বর গানের পরে আসে যেন। মেসাই বলে এরপর যদি মেয়ে না পায় তাহলে কিন্তু খবর আছে। মুথু বলে এসে নাকে ঘুষি মেরে দিও। মেসাই বলে এসব করব না, গ্রামের লাইট অফ করে দেব, তখন বুঝবে মেয়েদের সাথে কি হয়। মেসাই দূরে গিয়ে মদ খেতে থাকে আর তারিয়াকে মরার বদদোয়া দিচ্ছিল। সাথে থাকা লোকটা জিজ্ঞেস করে এমন কেন বলছো। মেসাই বলে আমার ছোট বোন কুয়ায় ঝাঁপ দিয়ে মারা যায় জানিস, কিন্তু কেন মারা গিয়েছিল তা কি জানিস। এদের পাশবিক নির্যাতনের অপমান নিয়ে বাঁচতে চায়নি, তাই এদের তো মরে যাওয়া উচিত, মরলেই শান্তি পাই। তখন সেখানে আকাশে বাজি ফুটতে দেখা যায়। মেসাই এগিয়ে গিয়ে দেখে থারিয়া মাতাল হয়ে উল্টোপাল্টা বাজি ফাটাচ্ছে। মেসাইরা উকি মেরে দেখছিল। থারিয়ার কাছে মুথু আসে। থারিয়া জিজ্ঞেস করে মেয়ে কোথায়। মুথু মিথ্যা বলে যে তাদের পিরিয়ড চলছে তাই আসতে পারবে না। তারিয়া বলে তাহলে সে দেবতার মন্দিরের পাশে আসে কি করে। মিথ্যা বলার জায়গা পাও না। তারিয়া মুথুকে থাপ্পড় মারে। মুথু বলে সে মিনাকে ভালোবাসে, সামনে বিয়ে, কিন্তু থারিয়া বলে বাসর রাত আমি আগে করে দিই, সমস্যা কি। এবার তো মুথু তার উপর চড়াও হয় আর মারতে থাকে। মারতে মারতে আধমরা করে ফেলে। থারিয়া জিজ্ঞেস করে তুই কে। মুথু শুধু শিবেন্দ্রের নাম বলে আর থারিয়া কেঁপে ওঠে। মুথু তার মাথায় পাথর দিয়ে বাড়ি মারে, হাত ধরে ভেঙে দেওয়ার মতো করে, আর জিজ্ঞেস করে কে তাদের পাঠিয়েছে। থারিয়া বলতে না চাইলে মুথু তার হাত ভেঙে দেয়। তখন থারিয়া বলে সেই লোকের এক হাতে আঙুল ছিল না। মুথু বুঝতে পারে এটা জনি। পরে ছুরি দিয়ে গলায় কয়েকটা কোপ দিয়ে থারিয়াকে মেরে ফেলে রাখে। এই সব কিছু আবার মেসাই আড়ালে বসে দেখেও ফেলে। মুথু মেলার কাছাকাছি এসে পাথর নিয়ে ছুঁড়ে মারে, আর এভাবে দুই পক্ষ মনে করে তাদের মধ্যে কেউ মেরেছে। আর মারামারি শুরু হয়ে যায়। যে যাকে পারছে মারছে, অনেকে পালিয়ে যাচ্ছে। মুথু দূরে দাঁড়িয়ে মজা দেখছিল। এর মধ্যে মক্কা রাসুর পাশে থাকা গুন্ডারাও সেই মারামারিতে গিয়ে জয়েন করে। অন্যদিকে থারিয়ার এক সঙ্গী মদের বোতল নিয়ে থারিয়ার কাছে এসে লাশ দেখে ঘাবড়ে যায়। সে এসে লোক ডেকে নিয়ে যায়। মোক্কারাসু আর তাদের আঙ্কেল একা এখানে ছিল। তখন মুথু দা নিয়ে আসে। মোক্কারাসুর গলায় হাত রেখে বলে শিবেন্দ্র আমাকে পাঠিয়েছে। সে তো ঘাবড়ে যায় আর মুথু এক কোপে তার গলা কেটে আলাদা করে দেয়। পরে সেই মাথা লাশের কোলের ওপর সেই দা দিয়ে আটকে রেখে চলে যায়। আঙ্কেল সবাইকে ডেকে মুথুকে ধরতে বলে, কিন্তু মুথু দূরে গিয়ে অনেক বড় বাজির বক্সে আগুন লাগিয়ে দেয়। এখন এক একটা রকেট বাজি উড়ে গিয়ে গুন্ডাদের গায়ে লাগে আর আগুন ধরিয়ে দেয়। এক্সক্লুসিভ অস্ত্র যাকে বলে আর কি। এবার আমাদের একটা দৃশ্য দেখানো হয় যেখানে মুথু একটা লোকের সাথে ছিল আর তাকে রিকোয়েস্ট করছিল মুথুকে মেরে ফেলতে। মানে মুথুর কথাতেই লোকটা মুথুকে মাথা আলাদা করে মেরে ফেলে। মুথু তাকে কিছু টাকা দেয় আর সাথে আরো টাকা দেয় যেটা তার কাটা মাথার সাথে রাখতে বলে। লোকটার কোনো বিপদ নেই এতে ভরসা দেয়। মুথু এরপর চলে যায় আর তাকে সময় মতো আসতে বলে দেয়। সিন প্রেজেন্টে চলে আসে। সিদ্ধার্থ তার ডায়েরিতে কেসের ব্যাপারে লিখছিল। মুথু মেলার ডাবল মার্ডার ঘটনার পরে মুথু নাচের দল ছেড়ে দেয় আর মাদুরাই শহর ছেড়ে দেয়। পরে সে কোথায় যায় আর কে তাকে মারে এটা এখনো অস্পষ্ট। কোর্ট তার মাথা দাফন করে দিতে বলেছে। মর্গ থেকে কাল ঢাকায় আনা হবে তাই। পরের দিন সিদ্ধার্থ থানায় এসে দেখে পাত্তালাম বাবু নামের একজন দেখা করতে এসেছে। সে মুথুর ফ্রেন্ড ছিল। তাকে স্টেশনের ভেতরে নেওয়া হয়। কাটা মাথা দেখে সে বলে এটা মুথুই। মুথু গত 3 বছর বাবুর সাথে ছিল, কিন্তু বিগত 3-4 মাস তাদের যোগাযোগ নেই। বাবু তাদের সব কাহিনী বলতে রাজি হয়, কারণ শিবেন্দ্র মুথু কেউই বেঁচে নেই, তাই এসব লুকিয়ে রেখে কোনো লাভ নেই। বাবু বলতে শুরু করে জনি 10 বছর জেল খেটে যখন বের হয় তখন মুথু আর বাবু অনেক জায়গায় তাকে খোঁজ করে, কিন্তু খুঁজে পায় না।
3 মাস আগে জনি আর তার টিম বাবুকে কিডন্যাপ করে আলুভার একটা ফ্যাক্টরিতে নিয়ে যায়। বাবুর ফোন থেকে মুথুকে কল করে হুমকি দেয়। মুথু বাবুকে বাঁচাতে সেখানে যায়। ফ্যাক্টরি ঘুরে ঘুরে খুঁজতে খুঁজতে হঠাৎ কেউ তার মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে ফেলে। মুথুকে বেঁধে রাখা হয় একটা সিলিন্ডারের পাশে পাইপের সাথে। জ্ঞান ফিরতেই সে সামনে বাবুকে আহত অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। মুথু জিজ্ঞেস করে এই কাজ কে করেছে। জনি। বাবু বলে সে কিছুই বলেনি টাকার কথা। এর মধ্যে জনি বেরিয়ে আসে। মুথুকে নানা কথা বলে, এমনকি মিনাকে নিয়েও বাজে মন্তব্য করে। মুথু বলে তুই জীবনেও এই টাকা পাবি না। জনি এবার তার সামনে বাবুকে মেরে মেরে আধমরা করতে বলে দেয়। কতক্ষণ না বলে থাকতে পারে দেখা যাক। আরও বলে এত লয়াল মানুষ থাকতেও শিবেন্দ্র অল্প বয়সে মারা গেল। জনি চলে যায় আর তার লোকেরা বাবুকে মারছিল। এক পর্যায়ে মুথু রাজি হয় সবকিছু বলতে। যখন লোকেরা জনিকে ডাকতে যায় তখন মুথু তার হাতের বাঁধন ভেঙে বেরিয়ে আসে, আর সাথে সাথে পাইপ ভেঙে গ্যাস লিক হয়ে ধোঁয়া পড়ে যায়। মুথু বাধা হাতেই জনির লোকদের মারতে থাকে। এক পর্যায়ে তাদের মেরে সে বাবুকে নিচে নামায়। জনিও চলে আসে আর তাদের মারামারি শুরু হয়। কেউ কাউকে ছাড়ার নয়। ধোঁয়াতে চারিদিক ভরে যায় আর গ্যাস লিক হতে থাকে। এক পর্যায়ে মুথু জনিকে গরম লোহার উপর চেপে ধরে। জনি সেখানেই মারা যায়। ফ্যাক্টরিতে একটা বিস্ফোরণ ঘটে। সিন প্রেজেন্টে চলে আসে। কালাই কারুপ্পুকে কথা মতো একটা প্রেগনেন্ট ছাগল দেয় আর তার মাকে এসব জানাতে নিষেধ করে। তবে এই ছাগলের যেন অযত্ন না হয়। কারুপ্পু বেশ খুশি হয় আর কালাইকে অনেক দোয়া করে। রাতে থানায় সবাই মিলে মদের আসরে মুথু আর শিবেন্দ্রকে নিয়ে কথা বলছিল, কারণ এক একজন থেকে এক এক রকম তথ্য পাওয়া যায়। তখনই কালাই সেই টাকা মোড়ানো কাগজে আলুভা ফ্যাক্টরির মার্ডার কেসের নিউজ দেখে। মুথু ইচ্ছা করেই সেই পেপারে টাকা মুড়িয়ে দিয়ে আগেই ক্লু দিয়েছিল, কিন্তু পুলিশ টের পায়নি। তখন সিদ্ধার্থ বলে এখন কেস কি হয়েছে কিছুটা বুঝতে পেরেছি। সিদ্ধার্থ বলে বেনির মতে জনি মাতুরাই থেকে কিলার ভাড়া করে শিবেন্দ্রকে মারার জন্য। শিবেন্দ্রের মৃত্যুর পর মথু বেরিয়ে পড়ে খুনির খোঁজে আর সব রকম কাজ করে গ্রামে গ্রামে গিয়ে খোঁজ নিতে থাকে। এভাবে সে সহজে খোঁজ পাবে। আর নাচের দলে যোগ দিয়ে তার কাজ আরও সহজ হয়। মন্দিরে পূজার মেলায় সে সব খোঁজ নিতে পারে। মোক্কারাসু আর থারিয়াকে মারার পরে সে গায়েব হয়ে যায়। অপেক্ষা করতে থাকে জনির জন্য। জনিকে মারার পর সে নিজে মারা যায় আর তার মৃত্যুর খবর সব জায়গায় পৌঁছে দিতে পুলিশকে ব্যবহার করে। এতে যারা মুথুকে খোঁজ করতে থাকে তারা হাল ছেড়ে দিবে। আর মিনাকে কেউ বিরক্ত করবে না। মিনাও নিরাপদ। কিন্তু কে মারলো, কাটা মাথা আর টাকাই বা কেন রাখলো, এসব উত্তর মেলে না। তাই এই ঘটনা অসমাপ্ত রহস্যই রয়ে যায়। সিদ্ধার্থ তার ডায়েরিতে এটাই লিখে রাখে। পরের দিন মুথুর মাথা দাফন করা হয় যেখানে পাওয়া গিয়েছিল। কারুপ্পু দাফন করে। কালাই সিদ্ধার্থ বাবু পাশে দাঁড়িয়েছিল। দাফন শেষে সবাই চলে যায়। কারুপ্পু আর সিদ্ধার্থ ছাড়া। সিদ্ধার্থ কারুপ্পুকে 2 লাখ টাকা নিতে বলে, কারণ সেই দাফন করেছে। কারুপ্পু নিতে চায় না, কিন্তু সিদ্ধার্থ বলে এটা তারই প্রাপ্য। পরে সিদ্ধার্থ সেখানে দেয়ালের উপর লেখা দেখে মা বাবা আর মুথু। বাবুও কিছুক্ষণ আফসোস করে চলে যায়। কাহিনী শেষ হয়ে যায় আর শেষ দৃশ্যে আমরা দেখি মিনা একটা 4-5 বছরের বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করছে আর বলছে একদম বাবার মতো হয়েছে। হতে পারে এটাই মৃত্যুর সন্তান। তো গাইস, এই পর্যন্তই আজকের এই কাহিনীর এন্ডিং ঘটায়। তো কেমন লাগলো আজকের এই স্টোরি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। এক্সপ্লেনেশন কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো নতুন এক্সপ্লেনেশন নিয়ে অসাধারণ কোনো কাহিনীর সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।